তা বৌমা, আজকের মেনুতে কি আছে? ভীষণ খিদে পেয়ে গেছে। দেখো, আবার এমন কিছু খাবার দিও যাতে আমার ওজনটা বেড়ে না যায়। আগের দিন তোমার মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি খেয়ে আমি তো উঠে দাঁড়াতেই পারছিলাম না। সে কি, আমি তো আজকেও বিরিয়ানি বানিয়েছি, তবে আজকে চিকেন কিংবা মাটন বিরিয়ানি নয়। আজকে আমি আপনাদের সবার জন্য স্পেশাল চিংড়ি বিরিয়ানি বানিয়েছি। আমি বিরিয়ানি বানানোতে এক্সপার্ট হয়ে গেছি। আসলে আপনার ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো তাই আমি। কি, তুমি আজকেও বিরিয়ানি বানিয়েছো? নতুন বৌমার হাতে তো একদিনও ডাল ভাত সবজি কিছুই খেলাম না, শুধু বিরিয়ানি আর বিরিয়ানি খেয়ে যাচ্ছি। এরকম করতে থাকলে সংসার কি করে চলবে? শুধু বিরিয়ানি খেয়ে তো আর সারা জীবন কেটে যাবে না। আহ মা, তুমি থামো তো। বৌদি যা ভালো বিরিয়ানি রান্না করে তাতে আমি শিওর বৌদি আজকে চিংড়ি বিরিয়ানি দুর্দান্ত রান্না করেছে। তোমার তো খুশি হওয়ার কথা যে তুমি বৌদির মতো এত ভালো একজন বিরিয়ানি রান্না করা বৌমা পেয়েছো। মায়ের কথা বাদ দাও তো বৌদি, তুমি প্রত্যেকদিন এরকম বিরিয়ানি রান্না করবে। ননদের কথা শুনে দিশা অত্যন্ত খুশি হয়ে চিংড়ি বিরিয়ানি পরিবেশন করে। কিন্তু নীলিমা দেবীর চিংড়ি বিরিয়ানি খেতে একটুও ভালো লাগে না, কারণ নীলিমা দেবী সাধারণত ভাত, মাছ, সবজি, ঝোল ইত্যাদি খেতেই পছন্দ করে। এরই মধ্যে হঠাৎই তাদের প্রতিবেশী চন্দনবাবু বাড়িতে এসে হাজির হয়। আজকে মনে হয় তুমি আমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছো, কিন্তু দেখো তোমার বানানো বিরিয়ানির গন্ধ আমাকে একেবারে নিমন্ত্রণ করে নিয়ে চলে এসেছে। অবশ্য আমি কিছু মনে করিনি, তুমি এত রান্না বান্না করো, তোমার তো একটু আধটু ভুল হতেই পারে। চন্দনবাবুর কথা শুনে দিশার আর কিছু বুঝতে বাকি থাকে না যে চন্দনবাবু সেখানে চিংড়ি বিরিয়ানি খেতে এসেছে। তাই দিশা চন্দনবাবুকে বাড়ির মধ্যে নিয়ে যায়, কিন্তু চন্দনবাবুর পেছন পেছন আরো কয়েকজন প্রতিবেশী বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাবা, আজকের মেনুতে তো দেখছি চিংড়ি বিরিয়ানি আছে। বৌমা তো দারুণ বিরিয়ানি রান্না করতে পারে। তোমার হাতে চিংড়ি বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়ে আমরা তো মুগ্ধ হয়ে গেছি। এখন শুধু চিংড়ি বিরিয়ানি খাওয়াটাই বাকি আছে। যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি বিরিয়ানি নিয়ে এসো। সেই কখন রান্না করেছো, বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে। প্রতিবেশীদের এমন আবদার দেখে দিশাও না করতে পারে না। দিশা তখনই রান্নাঘর থেকে প্রতিবেশীদের জন্য বিরিয়ানি আনতে চলে যায়। আসলে দিশা বিয়ের পর প্রথম দিন পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে চিকেন বিরিয়ানি দিয়ে আসে, কিন্তু দিশার হাতের বিরিয়ানি এতটাই সুস্বাদু ছিল যে পরের দিন দিশা যখন আবার মাটন বিরিয়ানি রান্না করে তখন প্রতিবেশীরা আবার বিনা নিমন্ত্রণে খেতে চলে আসে। আর আজকেও একই ঘটনা ঘটে। এতগুলো প্রতিবেশী চলে এসেছে, আমি যদি এখনই এদেরকে সব বিরিয়ানি দিয়ে দিই তাহলে আমাদের জন্য তো বিরিয়ানি থাকবে না। দূর, ভালোবেসে একদিন বিরিয়ানি দিয়েও ভুল করে ফেলেছি, এখন রোজ রোজ বিরিয়ানি খেতে চলে আসে। কিন্তু দিশার কিছু করারও থাকে না। দিশা বাধ্য হয়ে সবাইকে বিরিয়ানি পরিবেশন করে দেয়, আর সে নিজে সিদ্ধ ভাত রান্না করে খায়। দিশার বর আকাশও যখন অফিস থেকে বাড়িতে ফিরে এসে চিংড়ি বিরিয়ানি খেতে পায় না তখন সে ভীষণই রেগে যায়। আমি বাজার থেকে অত দামি আর অত বড় বড় গলদা চিংড়ি নিয়ে এলাম যাতে ভালো মতো চিংড়ি বিরিয়ানি খেতে পারি, আর এদিকে বাড়িতে এসে শুনছি সব প্রতিবেশীরা নাকি আমার ভাগের চিংড়ি বিরিয়ানি খেয়ে গেছে। আমি কি করব বলো, আমি তো প্রতিবেশীদের নিমন্ত্রণ করিনি। প্রত্যেকদিন দেখছি প্রতিবেশীরা এসে আমার ভাগের বিরিয়ানিগুলো খেয়ে নিচ্ছে। বিশ্বাস করো, আমি তোমার জন্য অনেকটা বিরিয়ানি তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু তোমাদের পাড়া প্রতিবেশীগুলো এতই নির্লজ্জ যে সেটাও চেয়ে চেয়ে খেয়ে নিয়েছে। আসলে আমি যখনই বাজারে যাই পাড়া প্রতিবেশীগুলো সবসময় মুখে মেরে বসে থাকে যে আমি কি বাজার করে আনছি। আজকে নয় আমি অনলাইনে অর্ডার করে ডিম আনিয়ে রাখছি, তুমি কালকে আমার জন্য এগ বিরিয়ানি রান্না করবে। দেখো কালকে যেন আবার কোনো প্রতিবেশী চলে না আসে। তুমি চিন্তা করো না, কালকে আমি দরজা জানালা বন্ধ করে তারপর বিরিয়ানি রান্না করব। তারপর দেখি আমাদের বিরিয়ানি এসে কে খেতে পারে। এই বলে দিশা তখনই অনলাইনে 30টা ডিম অর্ডার করে। পরের দিন দিশা দরজা জানালা বন্ধ করে ডিম বিরিয়ানি রান্না করতে শুরু করে দেয়। এই সুলতা, কি ব্যাপার বলতো? আজকে দেখছি নীলিমার বৌমা দরজা জানালা বন্ধ করে রেখেছে, রান্নাঘরেও তো কোনো শব্দ হচ্ছে না। কি ব্যাপার, আজকে কি তাহলে বৌমা রান্না করছে না? আমি তো ভাবলাম আজকেও ওদের বাড়িতে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবো। নীলিমার বৌমা প্রত্যেকদিনই আলাদা আলাদা রকম বিরিয়ানি রান্না করে। আমার মনে হয় আমরা যে বারবার ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসছি না, সেটা ওরা কিছুতেই সহ্য করতে পারছে না। তবে আমাদের কি, আমরা দুপুরবেলা গেলে আমাদেরকে তো তাড়িয়ে দিতে পারবে না। শোন, আমার মনে হয় ওরা ভেবেছে যে জানালা বন্ধ করে রাখলেই আমরা ভাববো ওরা হয়তো রান্না করছে না,
কিন্তু আমিও খবর নিয়ে রেখেছি কালকে নাকি দিশা অনেকগুলো ডিম অর্ডার করেছিল ডিম বিরিয়ানি রান্না করবে বলে। আজকের মেনুতে আবার ডিম বিরিয়ানি? নীলিমার বৌমা দেখছি অনেক রকম বিরিয়ানি রান্না করতে পারতো। উফ, এত ভালো বিরিয়ানি আমি মনে হয় রেস্টুরেন্টেও কখনো খাইনি। প্রতিবেশীদের বাড়িতে ফ্রিতে খাওয়ার মজাই আলাদা। এই মনে করে তারা আবার সবাই দুপুরবেলা দিশার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। দিশা সেদিন 30টা ডিমেরই বিরিয়ানি রান্না করে, কিন্তু সে একবারও আশা করেনি যে প্রতিবেশীরা আজকেও তাদের বাড়িতে বিরিয়ানি খেতে চলে যাবে। সেদিনও তাদের প্রতিবেশীরা 1 হাঁড়ি ডিম বিরিয়ানি শেষ করে দেয়। এবার কি হবে মা? প্রতিবেশীরা তো আজকেও 1 হাঁড়ি ডিম বিরিয়ানি শেষ করে ফেলেছে। আপনার ছেলে তো খুব রাগ করবে। আমি তো আজকে দরজা জানালা বন্ধ করে বিরিয়ানি রান্না করলাম, তাও প্রতিবেশীরা কি করে খবর পেল আমাদের বাড়িতে ডিম বিরিয়ানি রান্না হয়েছে? উফ, তোমাকে তো আমি প্রথম দিনই বারণ করেছিলাম ওসব প্রতিবেশীদের বাড়িতে বিরিয়ানি দিতে হবে না। এবার মজাটা বোঝো। তুমি যতবার বিরিয়ানি রান্না করবে ততবারই দেখবে ওরা বিরিয়ানি খেতে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ বাড়িতে চলে আসে। আজকে আবার আকাশের অফিসে হাফ ডে ছিল, তাই ডিম বিরিয়ানি খাওয়ার লোভে আকাশ তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসে। তাই আকাশ সোজা হাত মুখ না ধুয়েই টেবিলে খাবার খাওয়ার জন্য বসে পড়ে। কিন্তু দিশা আকাশকে কিছুতেই সত্যি কথা বলতে পারে না। দিশা ঠিক করে সে চুপি চুপি অনলাইনে বিরিয়ানি অর্ডার করবে। আচ্ছা শোনো না, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য বিরিয়ানি গরম করে আনছি। তুমি ততক্ষণে হাত মুখ ধুয়ে নাও, এভাবে বসে থাকতে হবে না। আমার বিরিয়ানি গরম করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। দিশার কথা শুনে আকাশ স্নান করতে চলে যায়। এদিকে দিশা অনলাইনে ডিম বিরিয়ানি অর্ডার করে আকাশকে খেতে দেয়। না না, আমার এই শয়তান প্রতিবেশীগুলোর কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে দেখছি আকাশ আর আমার হাতের বিরিয়ানি খেতেই পারবে না। প্রত্যেক দিনই আমি বিরিয়ানি রান্না করছি আর প্রত্যেক দিনই প্রতিবেশীগুলো খেতে চলে আসছে। কালকে ওদের এমন শায়েস্তা করব যে আমার বিরিয়ানির কথা সারা জীবন মনে রাখবে। এভাবে দিশা মনে মনে একটা বুদ্ধি খাটায়। শোনো, প্রত্যেকদিন আমার রান্না বান্না করতে আর ভালো লাগছে না। আমি তো এতদিন বিরিয়ানি রান্না করলাম, আমারও তো একদিন অন্য কারোর হাতের বিরিয়ানি খেতে ইচ্ছা করে। বলো, একটা কাজ করব, কালকে না হয় আমরা সবাই রেস্টুরেন্টে খেতে যাব। আকাশ, তুমি আর মা অন্তরাকে নিয়ে চলে যেও, আমি সংসারের কাজকর্ম সেরে 10 মিনিট বাদে যাব। সে কি, আমরা সবাই আলাদা চলে যাব? তারপর তুমি আবার পরে যাবে কেন? আমরা সবাই না হয় কালকে একসঙ্গেই যাব, তোমাকে আর আলাদা করে যেতে হবে না। না না, আমার একটু কাজ আছে। তাছাড়া আপনারা সবাই গিয়ে যদি আগে টেবিল বুক করে না রাখেন তাহলে তো দুপুরবেলা খুব ভিড় হয়ে যাবে, আমরা তখন আর বিরিয়ানি খেতেই পাবো না। তার থেকে ভালো আপনারা সবাই আগে গিয়ে বসে থাকবেন, আমি না হয় একটু 10 মিনিট লেটেই যাব। দিশা কি করতে চাইছে তার পরিবার কিছুই বুঝে উঠতে পারে না। পরের দিন সকালবেলা দিশা কাঁকড়া বিরিয়ানি রান্না করার জন্য বাজার থেকে বড় বড় লাল লাল কাঁকড়া কিনে নেয়। তা বৌমা, তোমার কি 5 নম্বর বিরিয়ানিটা কাঁকড়া বিরিয়ানি হতে চলেছে? বেশ ভালো, কিন্তু এতদিনে আমরা চিকেন বিরিয়ানি খেলাম, মাটন বিরিয়ানি খেলাম, চিংড়ি বিরিয়ানি খেলাম, এবার তাহলে আমরা কাঁকড়া বিরিয়ানি খাবো। আমি কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোবাসি। আসলে কাকিমা, আমি তো 5 রকমেরই বিরিয়ানি রান্না করতে পারি, এছাড়া অন্য কোনো বিরিয়ানি আমার জানা নেই। তাই ভাবলাম আজকে না হয় 5 নম্বর বিরিয়ানিটা কাঁকড়া বিরিয়ানি বানাই। তবে আমি ঠিক করেছি আজকের বিরিয়ানিটা আপনার বাড়িতেই সার্ভ করব। এমন কথা শুনে সুলতা দেবী খুবই খুশি হয়। আমারও তো 5 নাম্বারটা লাকি, তোমার আর আমার কত মিল বৌমা। সত্যি, আমাদের 5 রকম বিরিয়ানি না খাওয়ালে কি হয়? তোমার মতো বৌমা যদি আমার থাকতো আমি তো তাকে মাথায় তুলে রাখতাম। এই শুনে দিশা বাড়িতে গিয়ে ভালো মতো বিরিয়ানি রান্না করে। বিরিয়ানি রান্না করার পর দিশা তার প্রতিবেশী সবাইকে বাড়িতে ডেকে নিয়ে আসে। এই যে, আমি আপনাদের সবাইকে খাওয়ানোর জন্য 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছি, তবে আমার একটু কাজ আছে, তাই আমাকে এখন বেরোতে হবে, আর বাড়িতেও কেউ নেই। তাই আমি ভাবছি এই বিরিয়ানিটা যদি আপনারা নিজেদের বাড়িতে গিয়ে খান তাহলে খুব ভালো হবে। ও এই ব্যাপার, ঠিক আছে, তা নিয়ে তুমি চিন্তা করো না। এই হাঁড়িটা আমরা নিজেদের বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। এই চলো চলো, তোমরা সবাই আমার বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবে। তবে কাকিমা, একটা কথা বলার ছিল, এই কাঁকড়া বিরিয়ানিটা কিন্তু আমার সবথেকে স্পেশাল বিরিয়ানি। এই বিরিয়ানির হাঁড়ির মুখ থেকে ঢাকনাটা সরালেই এত সুন্দর গন্ধ বেরোবে যে কেউ আর এই বিরিয়ানিটা না খেয়ে থাকতেই পারবে না। তাই আমি বলবো আপনারা সবাই দরজা জানালা বন্ধ করে তারপরেই বিরিয়ানির ঢাকনাটা সরাবেন, না হলে কিন্তু আরো লোক জড়ো হয়ে যেতে পারে। এই শুনে সুলতা দেবী এবং বাকি প্রতিবেশীরা তখন সেই বিরিয়ানির হাঁড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়।
দিশার কথা মতো তারা আগে ভাগেই দরজা জানালা বন্ধ করে দেয়, কিন্তু তারা যেই না বিরিয়ানির হাঁড়ির ঢাকনাটা সরায় তখনই বিরিয়ানির চালের থেকে জ্যান্ত বড় বড় কাকড়া উঠে আসে, আর সেই কাকড়াগুলো প্রতিবেশীদের গায়ে উঠতে শুরু করে। ওরে বাবা রে, এ তো দেখছি জ্যান্ত কাঁকড়া। বৌমা তো বলেছিল কাঁকড়া বিরিয়ানি খাওয়াবে, কিন্তু একবারও তো বলেনি জ্যান্ত কাঁকড়ার বিরিয়ানি করেছে। ওরে বাবারে, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। কাকড়াই কামড় দিয়ে শেষ করে ফেললো, আমার গা থেকে তো রক্ত বেরোচ্ছে। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি দরজা জানালা খুলে দে। কোনো রকম ভাবে আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে তো কাকড়াগুলো আমাদের মেরে শেষ করে ফেলবে রে। প্রতিবেশীরা কোনো রকমে দরজা খুলে রাস্তা দিয়ে যে যার মতো দৌড়াতে থাকে। অন্যদিকে সুলতা দেবীর পুরো বাড়িতে কাকড়া ভরে যায়, যা দেখে দিশা চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। কিছুক্ষণ পর সুলতা দেবীর ছেলে বৌমা বাড়িতে এসে কোনো রকমে সুলতা দেবীকে হাসপাতালে নিয়ে যায়। ওরে বাবারে, আমার ঘাট হয়েছে, আমি আর জীবনে কোনোদিনও বিরিয়ানি খেতে চাইবো না। সুলতা দেবী সহ বাকি প্রতিবেশীরাও মরমপট্টি করতে হাসপাতালে গিয়ে পৌঁছায়। এতে করে তাদের ভালো মতো শিক্ষা হয়ে যায়, আর কখনো জীবনে তারা দিশার বাড়িতে বিরিয়ানি খেতে যাবে না। পরের দিন দিশা তার পরিবারের জন্য মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি এবং কাঁকড়া বিরিয়ানি একসাথে 5 রকম বিরিয়ানি রান্না করে আর নিজে হাতে তার পরিবারকে পরিবেশন করে খাওয়ায়। কি ব্যাপার বলো তো বৌমা, আজকে তো তুমি দরজা জানালা খুলে আমাদের 5 রকম বিরিয়ানি খেতে দিলে, কিন্তু আজকে তো কেউ খেতে আসলো না। এবার থেকে আর কেউ আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে আসবে না। আমি কালকে ওনাদের জন্য স্পেশাল করে কাঁকড়া বিরিয়ানি রান্না করেছিলাম। কাঁকড়া বিরিয়ানিটাই আমার 5 নম্বর বিরিয়ানি ছিল, আর আমি আমার 5 নম্বর বিরিয়ানিটা খুব স্পেশাল করেই বানিয়েছিলাম। এরপর আর আশা করি ওদের আর আমার হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না। রমেন তার বাবা হরিপদ বাবু, মা লতা দেবী এবং তার স্ত্রী কোয়েলের সঙ্গে বাস করত। রমেন ও কোয়েল দুজনেই চাকরি করত। তারা সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকত। ছুটি বলতে মাত্র একটা দিনেই তারা বাড়িতে থাকার সুযোগ পেত। তাদের বিয়ে 7 বছর হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত লতা দেবী বাড়ির সমস্ত কাজকর্ম একাই করত। সে তার বৌমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসত। একদিন কোয়েলকে বমি করতে দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, তাহলে কি আমাদের অপেক্ষার অবসান ঘটলো? আমি কি তাহলে ঠাকুমা হতে চলেছি? আরে না না, কি যে বলেন না আপনি, আমাদের বিয়ের তো মাত্র 7 বছর হয়েছে। এত তাড়াতাড়ি বাচ্চা একদমই নয়, আরো কিছুদিন যাক না। আসলে কালকে একটু উল্টোপাল্টা খাওয়ার জন্য গ্যাস হয়ে গেছে। বৌমা, 7 বছর মানে কিন্তু অনেক। বিয়ের অনেক বছর হয়ে গেল, এবার তো একটা বাচ্চা কাচ্চা নাও। বেশি লেট করো না, এখন মেয়েদের অনেক প্রবলেম হচ্ছে, দেখছি তো চারিদিকে। এমনিও আমাদের তো বয়স হচ্ছে, এই বয়সে একটা নাতি নাতনির মুখ দেখার তো ইচ্ছা করেই, বলো? আচ্ছা মা, ঠিক আছে, আমি ভেবে দেখছি। কোয়েল এবং রমেন নিজেদের মধ্যে কথা বলে বাচ্চা নেওয়ার জন্য প্ল্যানিং করে। তাই তারা দুজনেই অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নিয়ে বিদেশে ঘুরতে চলে যায়। তারা দুজনে একে অপরের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে সময় কাটাতে থাকে। আচ্ছা কোয়েল, তোমার ছেলে পছন্দ নাকি মেয়ে? আমার কিন্তু ছেলেই চাই, একদম আমার মতো। না, আমার মেয়ে পছন্দ। আমার ইচ্ছা একটা মেয়ে হোক, আর মেয়েটা তোমার মতো দেখতে হোক। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। তাদের বাড়ি ফিরে আসার সময় হয়ে আসে। ওদিকে লতা দেবী এবং হরিপদ বাবু দুজনেই খুব দুশ্চিন্তায় ছিল, কারণ গত কয়েকদিন ধরে লতা দেবীর খুব বমি হচ্ছিল। তারা সন্দেহের বশে পড়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার লতা দেবীর চেক আপ করে জানায় যে সে মা হতে চলেছে। এটা জানতে পেরে তারা দুজনেই খুব আশঙ্কিত হয়ে পড়ে। বাড়ি ফিরে এসে লতা দেবী খুবই কাঁদতে শুরু করে। হে উপরওয়ালা, এসব কি হয়ে গেল? আমি আমার ছেলে বৌমাকে কিভাবে মুখ দেখাবো? হে উপরওয়ালা, ওদের ফিরে আসার আগে তুমি আমার মৃত্যু দাও। গিন্নি, তুমি এমন বলো না, আমার বিশ্বাস, দেখো সব ঠিক হয়ে যাবে। ততক্ষণে সেখানে রমেন ও কোয়েল এসে উপস্থিত হয়। কি হয়েছে? মা কাঁদছে কেন? বাবা, মায়ের কি শরীর খারাপ নাকি? কি হয়েছে কি বলবে কেউ? হরিপদ বাবু ভয়ে ভয়ে তাদের দুজনকে সত্যি কথা বলে দেয়। ছি ছি ছি,
এই বয়সে আপনারা এসব করলেন কিভাবে? ছি ছি, লজ্জা শরমের মাথা কি খেয়ে বসেছেন? রমেন, দেখো তোমার বাবা মায়ের কৃত্তিকলাপ দেখো। বাবা মা, তোমরা একবারও আমাদের মান সম্মানের কথা ভাবলে না? আমরা লোকের কাছে কিভাবে মুখ দেখাবো? তোমাদের কি একটুও জ্ঞান বুদ্ধি বলে কোনো জিনিস নেই? আমাকে বললেন একটা বাচ্চা চাই, আমি এখনো পর্যন্ত বাচ্চা দিতে পারিনি বলে কি আপনি নিজেই গর্ভবতী হয়ে বসে থাকবেন? তা কি করে জানবো? তোমরা আমাদের ক্ষমা করে দাও বৌমা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল মানে? এমন ভুল মানুষ করে কিভাবে? আমি আপনাদের কখনোই ক্ষমা করতে পারবো না। রমেন, আমার পক্ষে আর এই বাড়িতে থাকা সম্ভব হবে না। আমার একটা মান সম্মান আছে, তোমার অশিক্ষিত মূর্খ বাবা মায়ের জন্য আমি সেটা নষ্ট করতে পারবো না। তাহলে আমরা কোথায় থাকবো কোয়েল? কোথায় আবার? আমার বাপের বাড়িতে থাকবো। এখানে থাকলে লোকে এনাদের তো কথা শোনাবেই, তার সঙ্গে আমাদেরও ছাড়বে না। না না, এমন করো না তোমরা, তোমাদের ছাড়া আমরা কিভাবে থাকবো? তোমরা বাড়ি ছেড়ে যেও না। সেটা আগেই ভাবা দরকার ছিল মা, এখন ভেবে লাভ কি? আজ থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে ছেলে বৌমা বলে পরিচয় দেবেই না, বলে দিলাম। আর আমাদের ছাড়া থাকতে আপনাদের এমনিও কোনো অসুবিধা হবে না। বাড়িতে নতুন অতিথি তো আসছেই, তাই না? তাকে নিয়েই থাকবেন। তবে সাবধান, বয়স তো আর কম হয়নি। বাচ্চাটাকে জন্ম দেবেন, তারপর কিছুদিন পর পটল তুলবেন। ভুলেও ভাববেন না যে বাচ্চাটির দায়িত্ব আমরা নেব, কারণ এই বয়সটা তো আমাদের বাচ্চা নেওয়ার সময়, আপনাদের নয়। বাবা, তোরা এভাবে বাড়ি ছেড়ে যাস না। দরকার পড়ে আমি আর তোর মা এখান থেকে চলে যাচ্ছি। কোয়েল ও রমেন কোনো কথা শোনে না। তারা তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। লতা দেবী একেবারে ভেঙে পড়েছিল। সব আমার জন্য হচ্ছে, আমি নিজেকে শেষ করে দেব নিজেকে। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। লতা দেবী নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে দোকান থেকে বিষ কিনে নিয়ে আসে। সে বিষ খেতে যাবে কি, তখনই তাকে হরিপদ বাবু দেখে ফেলে। এটা তুমি কি করছো? পাগল হয়ে গেলে নাকি? আমাকে মরে যেতে দাও আমাকে। আমি অনেক বড় পাপ করে ফেলেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাপ? কিসের পাপ লতা? তুমি নতুন করে মা হবে, আমি বাবা হব, এটাই আমাদের পাপ? লতা, এটা কোনোই পাপ নয়। উপরওয়ালার হয়তো এটাই ইচ্ছা ছিল, তাই আমাদের মা বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছে। আর এতে কি তোমার একারই দোষ আছে? আমিও তো সমান ভাগে দোষী। তাহলে দুজনেই একসঙ্গে মরে যাই, চলো। তাহলে কি করব বলো তুমি? আমরা এই বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসবো, ওকে মানুষ করব। এতে লোকে যাই বলে বলুক না কেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি লোকের কথা শোনার ভয়ে একটা নিষ্পাপ বাচ্চার প্রাণ নিতে পারবো না লতা। তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমার সাথে আছি আর থাকবো। ওদিকে রমেন ও কোয়েলের জীবনেও সুখ ছিল না। কি গো, খুশির খবর কবে পাবো? আর কত ওয়েট করব আমি? আরে দাঁড়াও, এসব কি আমার হাতে আছে নাকি? হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি। শোনো না, অনেকদিন তো হয়ে গেল, আমার মনে হয় এবার আমাদের একটা ডাক্তার দেখানো উচিত। রমেন কোয়েলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাদের দুজনেরই অনেকগুলো টেস্ট করতে দেয়। কিছুদিন পর ডাক্তার তাদের বলে, মিসেস কোয়েল, আপনি অনেক লেট করে ফেলেছেন। আপনার প্রজনন ক্ষমতা অনেক কম, নেই বললেই চলে। বিয়ের এত দিন হয়ে গেল, আপনারা আগে বেবি নেওয়ার চেষ্টা করেননি কেন? মানে আপনি বলতে কি চাইছেন ডাক্তার বাবু? এটাই যে আপনি হয়তো কোনোদিনই মা হতে পারবেন না, তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাব। মানে আমার এখন বয়সই বা কত হয়েছে যে আমি প্রেগনেন্ট হতে পারবো না? আমাদের আশেপাশে 55 বছরের বুড়িরাও তো আজকাল প্রেগনেন্ট হচ্ছে, আর আমি 33 বছরে প্রেগনেন্ট হতে পারবো না? দেখুন, আমি আবার বলছি, সকলের বডি একই রকম হয় না। প্রত্যেকটা মেয়েদের প্রজনন ক্ষমতা আলাদা হয়। বয়স্কদের বাচ্চা হওয়াটা খুবই রেয়ার। এটা উপরওয়ালার ইচ্ছেই হতে পারে বলতে পারেন, কারণ জন্ম মৃত্যু সবটাই তেনার হাতে। আমরা কেউ চাইলেও কিছুই করতে পারবো না। ডাক্তারবাবু, তাহলে কি কোনোভাবেই কিছু করা যাবে না? আমি মেডিসিন লিখে দিচ্ছি, ট্রিটমেন্টে থাকুন, মাঝে মধ্যে এসে চেক আপ করিয়ে যাবেন। বাকিটা উপরওয়ালার হাতে। আপনারা কষ্ট পাবেন না, মা হওয়ার সুখ উপরওয়ালা সবার কপালে লেখেন না। বাড়ি এসে রমেন ও কোয়েল দুজনেরই খুব মন খারাপ ছিল। কোয়েল অনেক কান্নাকাটি শুরু করেছিল। রমেন তাকে বোঝানোর চেষ্টা করছিল। তারা এক এক করে ডাক্তার চেঞ্জ করতে থাকে।
কিন্তু কেউ কিছুই করতে পারে না। কোয়েল অনেক জায়গায় মানত করেও আসে। সে গরিবদের অনেক দান ধ্যান করতেও শুরু করে। প্রতিটা মুহূর্তে সে উপরওয়ালার কাছে একটা বাচ্চার জন্য কান্নাকাটি করতে থাকে। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন কোয়েল ও রমেন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল। তখন তাদের দুই প্রতিবেশী তাদের দেখে বলে, আজকে আমি কার মুখ দেখে ফেললাম গো রাজুর মা, এই মেয়েটা বড়ই অপয়া। বিয়ের প্রায় 8 বছর হতে চললো, এখনো একটা বাচ্চাকেও জন্ম দিতে পারলো না। হ্যাঁ গো, যা বলেছো। এমন বন্ধা মেয়েদের তো মুখ দেখাও পাপ। এদের মুখ দেখলেই দিন খারাপ যাবে। বিয়ের পর নিজের বরকে নিয়ে বাপের বাড়িতে পড়ে আছে, তার উপর একটা বাচ্চাও হচ্ছে না। এমনও তো হতে পারে যে ওর বাচ্চা হচ্ছে না বলেই ও শ্বশুর বাড়ির লোকজন ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এমন তো আজকাল হয়েই থাকে। আর কি, সবার কপালে তো আর মা হওয়ার সৌভাগ্য থাকে না। এর কপালেও হয়তো লেখা নেই। বাদ দাও বাবা, আমাদের কি বলো তো। রমেন ও কোয়েল তাদের সব কথাই শুনতে পায়, তবুও তারা কিছুই না বলে চলে যায়। এরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে পাড়া পড়শি সকলেই কোয়েলকে বাচ্চা না হওয়ার জন্য কথা শোনাতে থাকে। কোয়েলকে সবসময় কুমন্তব্যের শিকার হতে হতো। সে মনে মনে খুবই কষ্ট পেত। রমেন, আমরা অনেক অন্যায় করেছি, তাই উপরওয়ালা আমাদের শাস্তি দিচ্ছে। কিসের অন্যায় কোয়েল? আমরা বাবা মায়ের সঙ্গে অনেক অন্যায় করেছি, যেটাকে আমরা পাপ বলে বাড়ি থেকে চলে এসেছিলাম। আজকে সেটার জন্যই আমাদের জীবন নরকে পরিণত হয়েছে। আমি মা হতে পারছি না। সমাজে পাড়া পড়োশির সবার মুখে কটু কথা শুনে শুনে আমার কান পচে যাচ্ছে। আর ওদিকে মা প্রেগনেন্ট জেনে আমরা বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। মা এই বয়সে প্রেগনেন্ট হতে পেরেছে, এটা মায়ের সৌভাগ্য। আর আমি মা হতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। রমেন, হ্যাঁ কোয়েল, তুমি ঠিকই বলেছো। লোকের কাজই শুধু বাজে বাজে মন্তব্য করা। ওখানে মা বাবাকেও কথা শুনতে হচ্ছে এই বয়সে বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা হলেও প্রবলেম, না হলেও প্রবলেম। আমাদের সমাজটাই নোংরা হয়ে গেছে আসলে। রমেন, চলো আমরা বাবা মায়ের কাছে ফিরে যাই। এই কঠিন সময়টাই ওনাদের খুব প্রয়োজন আমাদের। আমরা সমাজের সঙ্গে লড়াই করব, বাবা মায়ের কাছে ক্ষমাও চাইবো। দীর্ঘ 8 মাস পর রমেন ও কোয়েল বাড়ি ফিরে আসে। তাদেরকে দেখে লতা দেবীর চোখে জল চলে আসে। তোরা এসেছিস বাবা, তোরা এসেছিস। মা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনার সঙ্গে অন্যায় করেছি। আপনি কোনো পাপ করেননি। আপনি গর্ভবতী হতে পেরেছেন, এটা নিয়ে আপনার লজ্জা নয়, অহংকার করা উচিত। আমরা আপনাদের পাশে আছি। লতা দেবী ও রমেন বাবু এসব শুনে খুব খুশি হয়। কোয়েল তার শাশুড়ি মায়ের অনেক সেবা যত্ন করতে শুরু করে। দেখতে দেখতে তার ডেলিভারির সময় চলে আসে। লতা দেবী একটি সুন্দর ফুটফুটে মেয়ের জন্ম দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো ডাক্তার লতা দেবীকে বাঁচাতে পারেনি। সকলে অনেক কষ্ট পায়। সকলে মিলে অনেক কান্নাকাটি করতে থাকে। গিন্নি, তুমি কেন চলে গেলে গিন্নি? আমাদের বাচ্চাকে এবার কে মানুষ করবে? আমি করব। এই বাচ্চাটার মানুষ করার দায়িত্ব আমি নেব। কথায় আছে না, বৌদি মায়ের সমান হয়। আমি এটা প্রমাণ করে দেখাবো। আমি একে মায়ের মতোই ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। আমি আজকে কথা দিচ্ছি। কোয়েল বাচ্চাটিকে নিজের কোলে তুলে নেয়। খুব আদর যত্নে বাচ্চাটিকে সে মানুষ করতে শুরু করে। কোয়েল মা হতে পারেনি ঠিকই, কিন্তু তার মা হওয়ার ইচ্ছা উপরওয়ালা পূরণ করে দিয়েছিল। ছোট্ট বাচ্চাটিকে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।